সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। আবার আপনাদের সাথে এসেছি অল্প স্বল্প গল্প নিয়ে। কুলসুম, তুমি বরাবরের মতো আমার সাথে আছো, তোমার পরিচয়টা ভালো করে বলে দিই। আমাদের সাথে আছে উম্মে কুলসুম, সিনিয়র জেলা জজ, বর্তমানে অবসরপ্রাপ্ত। বলো কুলসুম। ধন্যবাদ ম্যাডাম। আজকের যে টপিক, আমি কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই উত্তেজিত, কারণ এটা আসলে বহুল আলোচিত একটা বিষয় এবং আমি দেখেছি যে ইউটিউবে এই বিষয়ে অনেক রকম নেগেটিভ পজিটিভ অনেক ধরনের খবর আছে। কাজেই আমি মনে হয় আপনি খুব সুন্দর একটি বিষয়কে বেছে নিয়েছেন এবং আজকের আলোচনা অনেক বেশি জমবে। এখন আমাদের আজকের বিষয়টা দর্শকরা কিন্তু তা জানতে পারেনি বা শ্রোতা বন্ধুরা কিছু জানতে পারেনি। আজকের বিষয়টি হলো কোর্ট ম্যারেজ, নোটারি, এফিডেভিট। তিনটাই নতুন কথা, অথচ খুব সমাজের মধ্যে প্রচলিত। আমরা এতদিন জেনে এসেছি ম্যারেজ, হিন্দু বিয়ে হোক, মুসলিম বিয়ে হোক, খ্রিস্টান বিয়ে হোক, বৌদ্ধ বিয়ে হোক, বিয়ের একটা সংজ্ঞা আছে কিভাবে কি বিয়ে হয়। যেমন আপনাদের হিন্দু যদি বিয়ে হয় তাহলে এটাকে বলা হয় স্যাক্রামেন্ট, হ্যাঁ। তোমার মুসলিম বিয়ে কন্ট্রাক্ট, এবং সেই কন্ট্রাক্টটা ফুলফিল করতে গেলে কি লাগে, তাই না? তো কেন এই কথাগুলো আসলো, কেন এই শব্দগুলো কোথা থেকে আসলো? বিয়ে করেছো? হ্যাঁ করেছি। কিভাবে করেছো? কোর্ট ম্যারেজ করেছি। বিয়ে করেছো? তোমাদের বিয়ে হয়েছে? হ্যাঁ করেছি। নোটারি পাবলিকের মাধ্যমে করেছি। বিয়ে হয়েছে তোমাদের? হ্যাঁ এফিডেভিট করে করেছি। এই যে বেআইনি শব্দগুলো চলছে বিয়ের জায়গাটাতে, কি বলো, কিভাবে এটা আসলো, কিভাবে সম্ভব? ম্যাডাম, আমারও কিন্তু একই প্রশ্ন। আপনি যখন বলছেন কোর্ট ম্যারেজ, তখন আমার মনে এই প্রশ্নটা এসছে যে কোর্ট ম্যারেজ বলে তো হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিস্ট ধর্ম, কোন ধর্মীয় যে আমরা পার্সোনাল আইন দ্বারা যে গাইডেড, এই আইনগুলোতে কিন্তু বিবাহের যে সংজ্ঞা দেয়া আছে, আপনি যেমনটা বলেছেন, মুসলিম বিবাহের একটা সিভিল এগ্রিমেন্ট, তারপরে হিন্দু ধর্মে এটা একটা সম্পূর্ণ পবিত্র ধর্মীয় স্যাক্রামেন্ট। তো এখানে কিন্তু কোনো কোর্ট ম্যারেজ করা যাবে এরকম কিছু নাই, এবং বিবাহের একটা আবশ্যকীয় শর্ত প্রত্যেক ধর্ম অনুযায়ী নির্ধারিত আছে। সেই ক্ষেত্রে কোর্ট ম্যারেজ তো এই শর্ত বহির্ভূত ভাবে আমি দেখছি। কিন্তু সমাজে তো সমানেই শুনছি, সমানে মেয়ে পালিয়ে যাচ্ছে, ছেলে পালিয়ে যাচ্ছে, তারপর কোর্ট ম্যারেজ করে কোর্টে এসে বলছে যে আমরা বিবাহিত জীবন যাপন করছি। কিভাবে? একটা এফিডেভিট দেখালো যে আমার বয়স 18 বছর হইয়াছে, অতএব আমি সম্মতি দিলাম, তাকে বিয়ে করলাম, হ্যান ত্যান যাবতীয়। এবং 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 তোমার কোর্টে গিয়ে কিন্তু করছে। কিভাবে করছে কোর্টে, বা কিভাবে এটা অ্যালাউ করছে? জি, এই প্রশ্নটা কিন্তু আমাদের যারা সম্মানিত শ্রোতা আছে তাদের মনেও নিশ্চয়ই আছে। আমরা যদি এই বিষয়ে কথা বলতে চাই তাহলে আমাদের একটু ছোট করে বলে নিতে পারি যে মুসলিম ধর্ম অনুযায়ী বিবাহের শর্তগুলো কি, এটা বোধহয় সাধারণ মানুষের জানা উচিত। যেমন মুসলিম ধর্ম অনুযায়ী আমরা জানি যে প্রাপ্তবয়স্ক নর ও নারী দুজন বিবাহে তাদের সম্মতি দিতে হবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে। সে সাক্ষীগণ হবে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ, দুইজন নারী। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তাদের বিবাহে দেনমোহর একটা থাকবে, মানে অফার এবং এটা হচ্ছে যে ধর্মীয় আইন অনুযায়ী। আর বাংলাদেশের যে আইন, সেই অনুযায়ী কিন্তু বিয়েটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যদি বিয়েটা রেজিস্ট্রেশন করা না হয় তাহলে তার শাস্তির বিধান আছে। বিয়েটা অবৈধ হবে না, তাকে ওই শাস্তিটা ভোগ করতে হবে। একই রকম ভাবে ম্যাডাম আমরা দেখি যে হিন্দু আইন অনুযায়ী হিন্দু বিয়েটা কিন্তু অবশ্যই একটা পবিত্র, আপনি যেটা সামাজিক ভাবে তোমার মনে করো একটা অনুষ্ঠানের মাধ্যমে, সামাজিক অনুষ্ঠান, সেখানে তোমার সপ্তপদীটা হতে হবে, বিশেষ ব্যাপার আছে। আর যদি তুমি রেজিস্ট্রি এখন আছে যে তোমার রেজিস্ট্রি করতে পারো, এটা যদিও ম্যান্ডেটরি বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু রেজিস্ট্রি করতে পারছো, বা মন্দিরে গিয়ে করছো, সেটাও কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল, কারণ মন্দিরে গিয়ে করা হয়। কিন্তু তোমার এই যে কি কোর্ট ম্যারেজ, নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে, আমি বুঝতে পারি না কুলসুম, তুমি কিন্তু নোটারি পাবলিকে নিয়ে কাজ করেছো, তাই না? তোমার কাছে আমি জিজ্ঞেস করতে চাই, নোটারি পাবলিকের কি ক্ষমতা আছে দুটো ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার বা তাদের এই ধরনের কথাবার্তা বলার? ধন্যবাদ ম্যাডাম, আসলে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক আমার ক্ষেত্রে, কারণ আমি দীর্ঘদিন মন্ত্রণালয়ে চাকরি করার সুবাদে নোটারি পাবলিকদের যে নিয়োগ
ও নিয়োগকারী সংস্থা যেটা আর কি আমাদের মন্ত্রণালয় তার উপযুক্ত কর্তৃপক্ষ ছিলাম। একই সাথে আমি কিন্তু অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা হিসেবেও ছিলাম এবং আমার কাছে প্রচুর অভিযোগ এসেছে, বিভিন্ন জেলা প্রশাসকের কাছ থেকেও এসেছে যে নিয়োজিত নোটারি পাবলিকরা বিভিন্ন জায়গায় বিবাহের এফিডেভিট করে থাকেন এবং তারা অনেক সময় নাবালকের বিয়েটাও অনুষ্ঠিত হচ্ছে তাদের মাধ্যমে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। কারণ হচ্ছে যে নোটারি বিধিমালা 1964, যার আওতায় একজন নোটারি পাবলিক, একজন অ্যাডভোকেট নোটারি পাবলিক হিসাবে নিয়োজিত হন, তার যে কার্যক্রম সেটা কিন্তু বলা আছে 11 বিধি এবং সে 9টি কার্যক্রম পরিচালনা করতে পারে। সেই 9টি কার্যক্রমের কোথাও যে বিবাহ অনুষ্ঠান করার তাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এবং আমরা আগেই যেটা আলোচনা করেছি যে মুসলিম এবং হিন্দু আইনে কিন্তু যে বিবাহের পদ্ধতি সেখানে কিন্তু নোটারির মাধ্যমে বিবাহ সম্পাদন করার কোনো প্রক্রিয়া বা শর্ত বা পদ্ধতি উল্লেখ করা নাই। তো এই যে আমাদের ছেলেমেয়েরা এই যে পালিয়ে গিয়ে বিশেষ করে বা মানে নিজেরা পছন্দ করে একটা এফিডেভিট করছে কোর্টে গিয়ে, কিভাবে করছে? কোর্টের তো সেই ক্ষমতাই নাই, কোর্টে যে গিয়ে করছে বললো সেটা আমাদের যে আমরা জানি সিআরপিসি অনুযায়ী যে বিভিন্ন রকমের হলফনামা আদালতে গিয়ে প্রদান করা, এই হলফনামার মধ্যে বিবাহের হলফনামা দেওয়া এইটার কিন্তু কোনো রকমের পাওয়ার অথরাইজ করা নাই আমার জানা মতে। এবং আমরা তো জানি যে কোনো বিবাহের দেখো তুমি কি পাওনি, তুমি যখন কোর্টে কাজ করেছো জজ হিসাবে, তোমার সামনে এই ধরনের ছেলেমেয়েরা তো এসে বলছে এই যে আমি বিয়ে করেছি, একটা এফিডেভিট দেখাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি আমি যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি তখন আমি বা আমার অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কাছে এরকম কোনো এফিডেভিট করতে কেউ এসেছে এমনটা আমার জানা নেই, আসেনি। তবে কোথাও না কোথাও তো নিশ্চয়ই যাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদের কাছেও যেতে পারে, আমার জানা নেই। তবে এটা কিন্তু কোনো আইনগত ভিত্তি নেই। আমাদের এই কথাটাই বোঝায় আমার সাধারণ দর্শকদের, এই যে আমরা আজকে এই কথাগুলো নিয়েছি, কোর্ট ম্যারেজ, নোটারি এফিডেভিট, আজকের বিষয়বস্তু, এই কথাটাই আমরা সাধারণ মানুষের কাছে জানাতে চাই যে আমরা কোর্ট ম্যারেজ বলছি কিন্তু এটি একটি অবৈধ কথা, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহের কথা বলছি এটি একটি অবৈধ কথা, এফিডেভিটের মাধ্যমে বিবাহের কথা বলছি এটি একটি অবৈধ কথা, বেআইনি কথা। জি, এই মেসেজটাই আমরা আজকে সাধারণ মানুষদেরকে দিতে চাই যে এই যে নোটারি পাবলিকের মাধ্যমে একটা হলফনামা দিয়ে আমরা ছেলেমেয়েরা বিয়ে করছে বা এফিডেভিটের মাধ্যমে বা কোর্ট ম্যারেজ, খুব সুন্দর করে বলছে কোর্ট ম্যারেজ, এই 3টি শব্দই বেআইনি, অবৈধ। জি, এটাতে আইনে কোনো স্বীকৃতি নাই এবং সম্পূর্ণ ভিত্তিহীন ভাবে এই কাজটা তারা সম্পাদন করে। এখন তুমি বলো, এই কোর্ট ম্যারেজ যদি ভিত্তি নেই আমরা জানি, কিন্তু সামাজিক ভাবে চলছে, জানো তো, যেহেতু এই সয়েলের, আমিও এই সয়েলের থেকে বড় হচ্ছি, এই সমাজের মধ্যে বড় হচ্ছি, প্রচুর এরকম দেখতে পাই। এখন তুমি একটা কথা চিন্তা করো, এই কোর্ট ম্যারেজের মাধ্যমে তারা তো জানে তারা লিগ্যাল কাজ করেছে, তারা কিন্তু বেশ জোরে সোরেই বলে, তার মানে তাদের মনে করে যে তারা এটা আইনগতভাবে পারে, তারা থাকছে এবং তারপরে তাদের ছেলে মেয়ে হচ্ছে, এদের ভবিষ্যৎ কি? যদি এরকম হয় যে তারা এফিডেভিটের মাধ্যমে একটা হলফনামার মাধ্যমে তারা ঘোষণা দিল কিন্তু বিবাহটা পরবর্তীকালে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে রেজিস্ট্রেশন করা হলো, তাহলে কিন্তু ঠিক আছে, মুসলিম আইন অনুযায়ী বিয়েটা বৈধতা পাবে। যদি তা না হয় তাহলে কিন্তু মানে পরবর্তীকালে আইনগত জটিলতা তৈরি হয় এবং আমরা দেখেছি আমাদের আদালতে এরকম ভুরি মামলা আছে যেখানে পরবর্তীতে হয়তো স্বামী অস্বীকার করলো যে সে আমার বৈধ স্ত্রী না, এবং স্ত্রী সেই ক্ষেত্রে সেটা প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থও হলো যে ইয়েস তার বিবাহ হয়েছিল। আমার মনে হয় সাধারণ দর্শকদের এই প্রসঙ্গে আরেকটি কথা জেনে রাখা ভালো, যে এই যে কোর্ট ম্যারেজ, কোনো কাপল যদি মনে করে, ছেলে বা মেয়ে, যে আমাদের তো কোর্ট ম্যারেজ হয়ে গেছে, পরবর্তীতে যদি তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়, এই কোর্ট ম্যারেজের কাগজটা নিয়ে কিন্তু তারা কোনো পারিবারিক আদালতে গিয়ে কোনো প্রতিকার পাবে না, কারণ তারা তো স্বামী স্ত্রী না ওইভাবে, তাই না? বা এই যে নোটারি পাবলিকের কাছে একটা হলফনামা দিয়ে এই কথা বলা, কাজে এই ব্যাপারেও সাধারণ মানুষদের সচেতন হওয়া দরকার। তো আমার মনে হয় তুমি বলে দাও যে এটা কতটা অবৈধ এবং এভাবে
কোর্টেও তারা কোনো প্রতিকার পাবে না ভবিষ্যতে। অবশ্যই, এবং আমি নোটারি পাবলিকদের ক্ষেত্রেও বলতে চাই যে ওনারা কিন্তু এই ধরনের যদি কোনো কর্ম সম্পাদন করেন তবে সেটা সম্পূর্ণ তার বিধি বহির্ভূত, নোটারি বিধিমালা অনুযায়ী তার যে নিয়োগের শর্ত তাতে তার এই ধরনের কাজ সম্পাদন করার কোনো রকম অধিকার নাই। এবং এইরকম যদি কোনো কার্য সম্পাদন করেন তাহলে কিন্তু পরবর্তীতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে, এবং সেখানে নোটারি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত ক্রমে নোটারি বিধিমালার 13 বিধি অনুযায়ী তার লাইসেন্স বাতিল করারও সুযোগ রয়েছে। কাজে ওনারাও নিশ্চয়ই ওনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং এরূপ কোনো বিবাহের হলফনামা সম্পাদন বা বিবাহ অনুষ্ঠান সম্পাদন করার কোনো কার্যক্রম ওনারা করবেন না, সেটাই আমরা আশা করব। এবং যারা অপ্রাপ্তবয়স্ক, যারা এই ধরনের কার্যক্রম গ্রহণ করার ঝুঁকি নেই, তারাও নিশ্চয়ই সাবধান হবেন এবং কখনো এই ধরনের বিবাহের ব্যাপারে ওনারা উৎসাহিত হবে। আচ্ছা কুলসুম, তুমি যে বললে অপ্রাপ্তবয়স্ক, কোনো প্রাপ্তবয়স্ক কি এইভাবে কোর্ট ম্যারেজ করতে পারে? অনেক সময় প্রাপ্তবয়স্করাও করে, কিন্তু তারও কোনো ভিত্তি নাই, কোনো আইনগত ভিত্তি নাই। কোনোভাবেই হোক, তোমার মুসলিম আইনে বলো, হিন্দু আইনে বলো, এই কোর্ট ম্যারেজ শব্দটি তাদের জন্য প্রযোজ্য না। যে খুব সাবধান হওয়া দরকার যে এই বিয়েটা আসলে কোনো বিয়েই না, জি অবৈধ। তাদের যে সন্তানাদি হবে ভবিষ্যতে, কেউ নিশ্চয়ই চাইবে না তারা অবৈধ হোক। তো আমার মনে হয় সমাজের প্রতি আমরা এই কথাটা বলতে পারি, যদিও বা কখনো কোনো কারণে এই ভুলটা হয়ে থাকে, সেটা সংশোধনের ব্যবস্থা আছে। তারা রেজিস্ট্রি করে নেক, মুসলিম আইনে হলে মুসলিম আইনে রেজিস্ট্রি করুক, বা সামাজিক ভাবে যে ধর্মীয় নীতিতে ইয়ে করতে হয় সেটা করুক, হিন্দু আইনও সেভাবে করুক, কিন্তু এটাকে নিয়ে বসে থাকলে চলবে না। জি, সাময়িক ভাবে যদিও বা যদি কখনো ফর দ্য টাইম বিং কোনো একটা সময়ের জন্য এটা তারা কাজে লাগে, কিন্তু এটা কিন্তু বিয়ের কোনো বৈধ বিয়ের ভিত্তি না, জি, প্রমাণপত্র না, তাই না? জি ম্যাডাম, এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট আমার জীবনের বাস্তব কাহিনী বলতে চাই। সেটা হচ্ছে যে এটা ছিল আমার ওকালতি জীবনের প্রথম যে তুমি একটু বলো কুলসুম, কতদিন ওকালতি করেছো তুমি? আমি আসলে খুব অল্প দিনই কোর্টের বারান্দায় গিয়েছি। জাস্ট আমার বিসিএস পরীক্ষার যে প্রস্তুতিকালীন সময়, সেটা 1 বছর হবে। তবে নিয়মিত হয়তো আমি 6 মাসের বেশি যাইনি। কিন্তু আমার প্রথম যে মামলা ছিল সেটির কাহিনী হচ্ছে এটি, যে ছেলেটার বিরুদ্ধে মেয়েটার বাবা অভিযোগ করলো যে তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। আর ছেলেটা বললো যে নোটারি পাবলিকের মাধ্যমে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এখন ছেলেকে তো হাজতে বন্দি আছে, অপহরণের মামলা দিয়েছে। তখন আমাকে আমার যে সিনিয়র ছিলেন তিনি বললো যে তুমি মেয়েটার পক্ষে এপিয়ার হও, হয়ে বলো যে না তোমরা কোনো আপত্তি নাই, আপু সে মামলাটা নিষ্পত্তি করতে চাই। তখন আমার যদিও এটা প্রথম কেস ছিল, আমি একটা যুক্তি দেখালাম যে না, শুধুই তো আপু সে রাজি হলে চলবে না, এই মেয়েটা তো তার পরিবার ছেড়ে এসেছে, তাকে কিছু একটা দিতে হবে। যদি সে মোহরানা ছিল না, তার যদি বিবাহটা রেজিস্ট্রি করে দেয় এবং তারা যদি দেন মোহরের পরিবর্তে নগদ অর্থ বা জমি এরকম কিছু লিখে দেয়, তাহলেই সে যেতে পারে। তো তারপর আমি জবাব দিলাম, দিয়ে এটা উল্লেখ করলাম যে হ্যাঁ, তার সাথে আমার একটা মেয়েটার সাথে ছেলেটার একটা সম্পর্ক ছিল এবং তারা বৈধভাবে বিবাহ সম্পন্ন করতে চায় এবং তাকে উপযুক্ত কাবিননামার শর্তে তারা সম্মানজনক ভাবে নিয়ে গেলে সে যেতে রাজি আছে। তখন তাদের মধ্যে আবার পূর্ণাঙ্গ ভাবে বিবাহ অনুষ্ঠিত হলো এবং ছেলের বাবা মেয়েটাকে 1 কানি জমি, যেটা কুমিল্লার ভাষা বলে 30 ডেসিমেল, সেই 30 ডেসিমেল জমি লিখে দিল। তারপর এটা হচ্ছে দেনমোহরের পরিবর্তে তারপর তারা আদালতে এসে আপোসনামা দিয়ে আদালত থেকেই ছেলেটা জামিনে মুক্তি পেল এবং একসাথে আপোসের শর্তে তারা বিবাহ সম্পন্ন হওয়ার পর তারা চলে গেল। এই যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যদি ওই নোটারির যে ওরা বললো হলফনামার মাধ্যমে বিয়ে, এটা কিন্তু কোনো পক্ষই স্বীকার করে নাই, তারা এটা মেনেও নেয় নাই, আইনত কোনো ভিত্তিও নাই এবং মেয়েটা একটা ভবিষ্যতে ইনসিকিউর অবস্থায় পড়তো। সেই জন্যই তাকে আবার বৈধভাবে মুসলিম বিয়ের যে শর্ত সেটা প্রতিপালন করে তার বিবাহটা সম্পন্ন। তুমি তো দেখি ছোটবেলা থেকে অনেক ম্যাচিউর,
প্রথম মামলাতেই এরকম ডিসিশন নিয়েছে। এই আমার সৌভাগ্য যে আমি আসলে প্রথম মামলাতে একটা রিলেশনশিপ পেয়েছিলাম অ্যাডভোকেট হিসেবে, যেটা আমার পরবর্তীকালে বিচারক হিসেবে আমি এটার অনেক প্রতিফলন আমার কর্মজীবনে দেখিয়েছি। তো শ্রোতা বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, কুলসুমের কাছে আপনারা যে গল্পটা শুনলেন বা ওর জীবনের অভিজ্ঞতা, তার মানে আমরা কি এটা থেকে পাই, তোমার গল্প, তোমার এই অভিজ্ঞতার গল্পটা থেকে, যে তোমার এই এই ক্লায়েন্ট কোর্ট ম্যারেজ করেছিল বা নোটারি পাবলিকের মাধ্যমে একটা এফিডেভিট করেছিল, সেটার কোনো আইনগত ভিত্তি নেই। জি। এবং যেহেতু ভিত্তি নেই, সেই জন্যই তাদেরকে আবার পরবর্তীতে মুসলিম বিয়ের শর্ত অনুযায়ী তারা যথাযথভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। এই হলো আইনগত ভিত্তি আসলে। এবং আইনগত ভিত্তি আসার পরেই কিন্তু তারা আইদার স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছে, অথবা তাদের পরবর্তীতে ডিভোর্স হতে পারে, যেটা যাই হোক। জি। কিন্তু বিয়েটা প্রমাণ করতে গেলে এই তোমার কোর্ট ম্যারেজ, নোটারি, এফিডেভিট, এগুলো একদম ফালতু কথা। এটা সাধারণ মানুষকে জানতে হবে, এটার কোনো মূল্য নেই, তাই তো? জি। এই জায়গাটাতে আমরা একমত। এবং আমরা আশা করব বা বিশ্বাস রাখবো যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আসলে প্রত্যেকের জানা দরকার, সচেতন হওয়া দরকার। জি। এবং কোর্ট ম্যারেজ বা এফিডেভিটের মাধ্যমে বিবাহ সম্পূর্ণরূপে ওরা এটা অনুসরণ করবে না, এবং এই বিয়ের কোনো ভিত্তিও নাই, এবং একেবারে একটা অবৈধ কাজ। জি, অবৈধ এবং কাজ। এর পরিণতি মানে দুর্বিষহ হবে, কারণ এই যে সন্তান সন্ততি হবে, তাদের কোনো লিগালিটি থাকবে না। তো আমি নিশ্চয়ই চাইবো না যে আমার একটি ইললিগাল চাইল্ড আসুক পৃথিবীতে, জি। ভবিষ্যতে জটিলতা হবে। তো আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে পারি। এই যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম, শ্রোতা বন্ধুরা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে আরো কিছু বলার, আপনারা অবশ্যই করবেন। এবং আমরা তো উত্তর দেওয়ার জন্য বসে আছি। আমরা 15 দিন পর আমরা দেখা করি, তাই না? জি। অল্প স্বল্প গল্প নিয়ে। তো আজকে আমার মনে হয় আমাদের সময় প্রায় শেষ। আজ এ পর্যন্ত। আবার সামনের বৃহস্পতিবার দেখা হবে প্রমাণিত অপ্রমাণিত নিয়ে। আজ শুভরাত্রি আমরা জানাচ্ছি। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।